প্রিয় শিক্ষার্থী, বুয়েটের অ্যাডমিশন টেস্টের প্রবলেম সলভিং ক্লাসের পঞ্চম অধ্যায় কাজশক্তি ক্ষমতায় আজকে আমরা চলে আসছি। আর এই অধ্যায় থেকে গত ১০-১৫ বছরে বুয়েটে যেসব প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো আমরা সলভ করব। তো দেখি প্রথম অঙ্কটা আমরা দেখছি যে এটা 2018-19 সালের অ্যাডমিশনে আসা। তো দেখি অঙ্কটা কি বলছে। অঙ্কটাতে বলছে যে কোনো কুয়া থেকে 30 মিটার ওপরে পানি তোলার জন্য 5 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হয় 30 মিটার ওপরে পানি তোলার জন্য। তার মানে আমাদের এইচের মানটা সরাসরি কিন্তু দিয়ে দেওয়া আছে। এখানে কুয়ার গভীরতা বা দেখা যাচ্ছে ভারকেন্দ্রের সরণ এই টাইপের কোনো ঝামেলা হচ্ছে না। পাম্পের কর্মদক্ষতা 90% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে। এই লিটারকেই তুমি ধরে নাও 1 কেজি, মানে আমরা ধরে নিব 1 লিটার সমান 1 কেজি এবং আমরা কেজি বের করব। কেজি যেটা সেটাই লিটার হবে। তাহলে দেখো আমাদের বের করতে হবে এম। টাইম দেওয়া আছে 60 সেকেন্ড, 1 মিনিট। কর্মদক্ষতা 90% আর এইচ দেওয়া আছে 30 মিটার। এখন দেখো আমরা সবাই জানি যে কর্মদক্ষতা এটা ইকুয়াল কি, কর্মদক্ষতা এটা ইকুয়াল পি প্রাইম বাই পি ইন্টু 100%। তো এখানে পি প্রাইমটা কি, পি প্রাইমটা হচ্ছে কার্যকর ক্ষমতা। আর কার্যকর ক্ষমতা সমান এখানে যেহেতু এম ভরের পানিকে এইচ উচ্চতায় তোলার কথা বলা হচ্ছে, তাহলে এই কার্যকর ক্ষমতা হবে mgh বাই টি। তাহলে পি প্রাইমের মান হচ্ছে mgh বাই টি। এবার দেখো তাহলে ইটা ইকুয়াল যেহেতু পি প্রাইম বাই পি ইন্টু 100%, পি প্রাইমের মান mgh বাই টি আর সাথে থাকছে পি। আর এই পিটা কি বলতো, তাহলে এই পি হচ্ছে মোট ক্ষমতা। আর মোট ক্ষমতা ব্যাপারটা কি, মোট ক্ষমতা হচ্ছে যেটা অঙ্কে দেওয়া থাকবে। যেমন এই যে এখানে বলা আছে যে 5 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হচ্ছে, তার মানে আমরা যে পাম্প ব্যবহার করছি সেইটার ক্ষমতা 5 কিলোওয়াট। তো এটাই হচ্ছে আমাদের মোট ক্ষমতা। অথবা অনেক সময় লেখা থাকে যে একটা কোম্পানি তার বিজ্ঞাপনে বললো যে তাদের পাম্পের ক্ষমতা 5 কিলোওয়াট, তাহলে বুঝতে হবে যে কোম্পানি যেটা বলে দিচ্ছে বা পাম্পের গায়ে যেটা লিখে দেওয়া আছে ওইটা কিন্তু পাম্পের মোট ক্ষমতা। তাহলে এখানে মোট ক্ষমতা কিন্তু 5 কিলোওয়াট। এবার দেখো আমরা এখানে মান বসাই, এম বের করবো এখান থেকে। তাহলে এম সমান কী হবে বলো, ইটা পি টি বাই জিএইচ ইন্টু 100 এটা হবে, ঠিক আছে। এবার ইটার মান হচ্ছে 90, পি এর মান হচ্ছে 5000 ওয়াট, যেহেতু এটা 5 কিলোওয়াট, কিলোওয়াটকে ওয়াট বানাতে হবে এসআই এককে। টি এর মান 60 সেকেন্ড, জি এর মান 9.8 এটা সবাই জানো, এইচ এর মান 30 মিটার আর এখানে ওই পার্সেন্টেজের 100। এখন এইটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা পাবো 90 ইন্টু 5000 ইন্টু 60 বাই 9.8 ইন্টু 30 ইন্টু 100, 918.36 কেজি, 918.36 কেজি বা 918.36 লিটার। ওকে, তাহলে আশা করি অঙ্কটা খুব বুঝতে পারছো। এটা একদম এসএসসি স্ট্যান্ডার্ডের একটা অঙ্ক। এসএসসিতেও তোমরা 9-10-এর যে কাজশক্তি ক্ষমতার চ্যাপ্টার আছে ওইখানেও কিন্তু এই অঙ্কটা আসে, ঠিক আছে। তো অঙ্কটা খুব সহজ ছিল এবং আমি তোমাদের আগেও বলছি যে বুয়েটে কিন্তু সহজ অঙ্ক আসে, বেশিরভাগই সহজ আসে। তো সহজ অঙ্ক আমাদেরকে সবই করতে হবে, কোনোটাকেই নেগলেক্ট করা যাবে না। কঠিন অঙ্ক করতে হবে কিন্তু সহজ অঙ্ক সবগুলোই ভালোভাবে করতে হবে। বইয়ের সব অঙ্ক সুন্দরভাবে সলভ করতে হবে। তো আশা করি এটা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা করব বুয়েটের 17-18 সেশনে আসা একটা অঙ্ক, খুবই সহজ একটা অঙ্ক। তো দেখো অঙ্কটা কি বলছে। একটি ক্রেন প্রতিটি 50 কেজি ওজনের 12টি সিমেন্টের ব্যাগ, দেখো 50 কেজি ওজনের বলছে তাই না, কিন্তু প্রবলেমটা হচ্ছে একক কিসের দেওয়া আছে, একক দেওয়া আছে কেজি মানে ভরের। এটা যতই ওজন লেখা থাক এটাকে কিন্তু তুমি ভর ধরবা। তাহলে প্রতিটি 50 কেজি ওজনের 12টি সিমেন্টের ব্যাগ, 50 কেজি ওজনের 12টা সিমেন্টের ব্যাগ, তাহলে কি হবে, মোট ভর কত দাঁড়াবে, 50 ইন্টু 12, 600 কেজি হবে। দেখো এই 50 কেজি ওজনের 12টা ব্যাগকে সমদ্রুতিতে 160 মিটার উঁচু একটি নির্মাণাধীন ভবনের ছাদে উঠাতে
তার মানে উচ্চতা হচ্ছে 160 মিটার এবং সময় লাগছে 1 মিনিট 10 সেকেন্ড। তাহলে 1 মিনিট 10 সেকেন্ড মানে কি? 1 মিনিট 10 সেকেন্ড মানে কিন্তু 70 সেকেন্ড। তাহলে ক্রেনটির ক্ষমতা অশ্ব শক্তিতে নির্ণয় করো, মানে অশ্ব ক্ষমতায় হর্স পাওয়ারে নির্ণয় করতে হবে ক্ষমতা। তাহলে P ইকুয়াল হোয়াট? তাহলে আমরা সবাই জানি যে P ইকুয়াল mgh/t। তাহলে m এর মান 600 কেজি, g এর মান 9.8, h এর মান 160 মিটার এবং t এর মান হচ্ছে 70 সেকেন্ড। তাহলে হিসাব করলে কত হবে? 600 × 9.8 × 160/70, 13,440 ওয়াট। এখন দেখো আমাদেরকে অশ্ব ক্ষমতায় বের করতে হবে। তাহলে অশ্ব ক্ষমতা কীভাবে বের করে? 13,440কে যদি 746 দ্বারা ভাগ করা হয় তাহলে সেটা হয়ে যায় হর্স পাওয়ার। তাহলে কত হবে এটা? 746 দ্বারা ভাগ করলে 18 হর্স পাওয়ার, প্রায় 18.01 হচ্ছে হর্স পাওয়ার। কারণ আমরা জানি যে 1 হর্স পাওয়ার ইকুয়াল 746 ওয়াট। এই জন্য আমরা 746 দ্বারা ভাগ করে হর্স পাওয়ারে উত্তরটা পেয়ে গেলাম। তো খুবই সোজা অঙ্ক, এটা আসলে ইন্টারমিডিয়েটের অঙ্ক বলা যায় না, কারণ এই অঙ্কটা কিন্তু 9-10-এর অঙ্ক, খুবই ইজি একটা অঙ্ক, নর্মাল সূত্র দিয়েই উত্তর বের হয়ে যাচ্ছে। এবং এই অঙ্কটাই কিন্তু তোমরা বিশ্বাস করো আর না করো এই অঙ্কটা কিন্তু বুয়েটে আসছে, অর্থাৎ সহজ অঙ্কের গুরুত্ব কিন্তু অবশ্যই আসে, এটা মাথায় রাখতে হবে। ধন্যবাদ। তো এইবার দেখো আমরা বুয়েটের 15-16 সেশনের অ্যাডমিশনে আসা অঙ্কটা করব। অঙ্কটা কিন্তু খুবই মজার, একটু দেখো সবাই। এখানে বলছে যে পুত্রের ভর পিতার ভরের অর্ধেক। আমরা পিতা পুত্রের অঙ্ক সেই ছোটোবেলা থেকেই করে আসছি, তাই না? তাহলে এখানে বলছে যে পুত্রের ভর পিতার ভরের অর্ধেক। তার মানে আমরা এখানে লিখতে পারি যে পুত্রের ভর মানে ms, মাস অফ সন হচ্ছে মাস অফ ফাদারের অর্ধেক। পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্ধেক। ভালো করে পড়বো অঙ্কটা। পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্ধেক। তার মানে গতিশক্তিকে যদি আমরা এখানে ই দ্বারা ডিনোট করি তাহলে ই অফ ফাদার হবে ই অফ এস এর অর্ধেক। এখন পিতার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলে তাদের গতিশক্তি আবার সমান হয়। পিতা ও পুত্রের বেগ নির্ণয় করো। তো প্রথমত আমরা এই শর্ত দিয়েই কাজটা করি। দেখো পিতার গতিশক্তি পুত্রের গতিশক্তির অর্ধেক, তার মানে আমরা বলতে পারি যে পুত্রের গতিশক্তিটা পিতার গতিশক্তির দ্বিগুণ। তাহলে সূত্র বসাও, হাফ, তাহলে ms, বেগ হচ্ছে vs, পুত্রের বেগ ধরলাম vs, 2 × এটা হবে হাফ mf, পিতার বেগ ধরলাম vf, কারণ f তে ফাদার। তাহলে দেখো এখানে এটা ms থাক, এটা vs থাক, 2 কেটে গেল। mf এর জায়গায় আমি লিখতে পারি কি বলতো? 2ms, 2ms vf স্কোয়ার। তাহলে দেখো উভয় পাশ থেকে ms কাটবে, তাহলে vs স্কোয়ার হবে 4 vf স্কোয়ার। তার মানে পুত্রের বেগ হচ্ছে পিতার বেগের দ্বিগুণ। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এইবার পরের শর্তে আসো। দেখো পিতার বেগ বলছে যে 1 মিটার পার সেকেন্ড যদি বৃদ্ধি করা হয় তাহলে তাদের গতিশক্তি সমান হয়। তার মানে প্রশ্ন মতে দেখো হাফ ms এটা হচ্ছে পুত্রের গতিশক্তি, আর পিতার গতিশক্তি ছিল mf vf এটা, কিন্তু এই দুটো সমান লেখা যাবে না। কিন্তু পিতার বেগ যখন 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাবে তার মানে পিতার বেগ যখন vf এর সাথে তুমি 1 যোগ করবা তখন কিন্তু এদের গতিশক্তি সমান লিখতে পারবা, ঠিক কিনা? গতিশক্তি ছিল হচ্ছে অর্ধেক, পিতার গতিশক্তি ছিল পুত্রের গতিশক্তির অর্ধেক, কিন্তু পিতার বেগ যখন আমরা 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলাম তখন তাদের গতিশক্তি সমান হয়ে গেল। এবার দেখো উভয় পাশ থেকে হাফ হাফ কেটে দাও, ms থাক vsও থাক, mf এর জায়গায় আমরা বসাবো 2ms এটা, তাহলে 2ms
এটা হবে ভিএফ প্লাস 1-এর ওপর স্কোয়ার। তাহলে এমএস এমএস কাটবে। এবার ভিএস এর মান তুমি কত বসাবা? ভিএস এর মান 2VF, ভিএস এর মান 2VF, স্কোয়ার আছে, তাহলে এটা কী হবে 4VF স্কোয়ার ইকুয়াল টু ভিএফ প্লাস এটা। এবার দেখো আমরা যদি উভয় পাশে রুট করে দিই তাহলে কি হবে? এটা হবে 2VF, এটা হবে √2, এটা হবে ভিএফ প্লাস 1। তো এখান থেকে আমি অনায়াসে ভিএফটা বের করতে পারি, 2VF √2VF প্লাস √2। দেখো তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে 2VF মাইনাস √2VF ইকুয়াল √2। তাহলে এখানে ভিএফ কমন নিলে কী হবে? √2/2 মাইনাস √2 কত হবে? √2/2 মাইনাস √2, 2.41। তাহলে পিতার বেগ আমরা পেয়ে গেলাম 2.41 মিটার পার সেকেন্ড। এখন পিতার বেগ আমরা পেয়ে গেলাম, এবার পুত্রের বেগ নির্ণয় করব। এবার 1 নম্বর সমীকরণের দিকে তাকাও। 1 নম্বর সমীকরণ বলছে 1 নম্বর থেকে আমরা পাচ্ছি ভিএস ইকুয়াল 2VF। তাহলে বসায় দাও ভিএফ এর মান 2.41 কত হয়? 2 × 2.41 4.82 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা পিতার বেগও পেলাম এবং এখানে পুত্রের বেগও পেলাম। তো অঙ্কটা কিন্তু খুব মজার ছিল এবং কয়েকটা শর্ত দেওয়া ছিল, এবং অঙ্কটা যদি তুমি ভালো করে পড়ে কন্ডিশনগুলো লিখে লিখে করো তাহলে অবশ্যই আমরা অঙ্কটাকে কঠিন বলতে পারি না, এবং খুব মজার একটা অঙ্ক। তো আশা করি সবাই এটা বুঝতে পারছো। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এইবার যে অঙ্কটা করব সেই অঙ্কটা বুয়েটের 16-17 সেশনে আসা, এবং এই অঙ্কটা তোমাদের একটু কঠিন মনে হতে পারে, তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবা। অঙ্কটাতে বলছে 3 কেজি ভরের একটা বস্তুর ওপর একটি বল ক্রিয়াশীল আছে। যখনই কোনো বস্তুর ওপর একটা বল ক্রিয়াশীল থাকবে তখনই কিন্তু বস্তুর যদি সরণ হয় তাহলে কাজ হবে। তো বস্তুটির এখানে অবস্থান সমীকরণ x সমান 3t - 4t² + t³। তার মানে এটা হচ্ছে সরণ, যেখানে x এর মান মিটারে, t এর মান সেকেন্ডে, মানে SI এককে প্রকাশিত। তাহলে t এর মান 0 হতে t এর মান 4 সেকেন্ড, এই লিমিটের মধ্যে কৃতকাজ কত হবে সেটা বের করতে হবে। তো আমরা সবাই জানি যে কৃতকাজ হচ্ছে W = F.x। এখন আমরা যদি বলি এটা ক্ষুদ্র কৃতকাজ তাহলে এটা হবে F.dx, এবং এখান থেকে যদি আমরা টোটাল কাজটা বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এখানে লিমিট বসাতে হবে x1 থেকে x2-র মধ্যে। কিন্তু আমাদের কিন্তু লিমিট দেওয়া আছে কত? সময়ের লিমিট। তো এখানেও ইন্টিগ্রেশন করতে হবে 0 থেকে w-র মধ্যে। তো এই সমীকরণে আমরা পরে আসছি। এখন দেখো আমরা প্রথমে জানি F = ma। F না জানলে তো আমি এখানে বসাতেই পারবো না। তাহলে আগে আমরা F এর ব্যাপারটা দেখি। দেখো ভর তো কনস্ট্যান্ট a সমান আমরা লিখতে পারি dv/dt। আবার দেখো v সমান যেহেতু dx/dt, যেখানে x সরণ, এই জন্য আমি x নিলাম। তাহলে কি হবে? এটা হবে d²x/dt²। দেখো তাহলে F = কি দাঁড়াচ্ছে? m d², এখানে dt², ব্র্যাকেটে x এর মান আমরা বসাবো 3t - 4t² + t³। এবার দেখো F = কি হচ্ছে? তাহলে এটাকে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে একবার যদি আমরা ডিফারেন্সিয়েট করি t এর সাপেক্ষে তাহলে এখানে থাকবে d/dt, একবার করে দিলাম। তাহলে এটা হবে 3, এটা হবে 8t, এটা হবে 3t²। যেহেতু একবার করে দিলাম অর্ডার একটা কমে গেল। এবার আরেকবার ডিফারেন্সিয়েট যদি করি তাহলে এটাও থাকবে না, সেটা হবে 3কে করলে হবে 0, এটা হবে -8, এটা হবে 6t। অর্থাৎ F সমান হচ্ছে m 6t - 8। এটা হচ্ছে বল। তাহলে আমরা বলটা পেয়ে গেলাম, তাই তো?
এবার দেখো আমরা কৃতকাজ বের করব। তো এই দিকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দেই তাহলে তো এটা টোটাল কৃতকাজই আমরা পাবো। তাহলে এফ ডট ডিএক্স। এবার একটা জিনিস খেয়াল করো একটু, যে আমরা যেহেতু এক্স সমান যেহেতু এইটা 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব, তাহলে এখানে dx বাই ডিটি সমান কত হবে বলো তো? dx বাই ডিটি সমান হবে 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার। তাহলে dx সমান কি দাঁড়াচ্ছে? 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার ইন্টু ডিটি। এখানে কিন্তু এখানে dx যেহেতু আছে, তুমি x এর লিমিট লেখো x1 থেকে x2, কিন্তু এবার একটা জিনিস খেয়াল করো, f তো থাকলোই, f থাকলো, dx এর মান কত? dx এর মান যদি এইটা হয়, যে সাজায় লিখি 3t স্কোয়ার মাইনাস 8t প্লাস 3 ইন্টু ডিটি, তাহলে এখানে যখন ডিটি চলে আসলো, এখানে আমি টাইমের লিমিট দিব 0 থেকে 4, তাহলে 0 থেকে 4 লিমিট বসবে। এইবার এটা সলভ করলেই আমাদের উত্তর পেয়ে যাব আমরা। তাহলে দেখো 0 থেকে 4, এফ এর মান কত? এফ এর মান হচ্ছে m ইন্টু 60 মাইনাস 8, তো m তো কনস্ট্যান্ট, এমকে বাইরে রাখি, 60 মাইনাস 8 3t স্কোয়ার মাইনাস 8t প্লাস 3 ডট ডিটি। এবার দেখো m 0 থেকে 4, এখানে এবার এটা গুণ করে দাও, তাহলে এটা আর এটা গুণ করলে হবে 18t কিউব, তারপরে 60 আর এটা গুণ করলে হবে মাইনাস 6 48t স্কোয়ার, তারপর এইটার এটা গুণ করলে হবে প্লাস 18t, তারপর এইটার এটা গুণ করলে হবে মাইনাস 24t স্কোয়ার, তারপরে হবে মাইনাস মাইনাসে প্লাস 64t, তারপরে হবে মাইনাস 24 ইন্টু ডিটি। এটা হিসাব করো, এটা একটাই আছে 18t কিউব, স্কোয়ারের মান দেখো 48 আর 24 কত হবে? 72 হবে। তারপরে 18t আর 64t কত হবে? 18 আর 64, 8 4 12, 2 হাত থাকলো 1, 6 রেখে 7 রেখে 8, 82 প্লাস 82t, তারপরে হবে মাইনাস 24 সাথে ডিটি। এবার দেখো m এটা 0 থেকে 4, সরি, এবার আমরা এখানে ইন্টিগ্রেশনটা করে দিই একবারে। হ্যাঁ, এটা 4 থাক, m থাক, এবার ইন্টিগ্রেশন করে দাও। এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? 18 কনস্ট্যান্টই থাকবে, t এর পাওয়ার 3 ছিল, পাওয়ার 1 বেড়ে যাবে, t টু দি পাওয়ার 4/4, মাইনাস 72ই থাকবে, t এর পাওয়ার 2 আছে, 1 বেড়ে যাবে, তারপর পাওয়ার দ্বারা ভাগ হবে, তারপর প্লাস 82 থাকবে, t এর পাওয়ার 1 বেড়ে যাবে, পাওয়ার দ্বারা ভাগ হবে, আর 24 এখানে 1 আছে, তার মানে 24t হবে। ইন্টিগ্রেশন তোমরা সবাই জানো, এখন আর অত কিছু শেখানোর নাই। এবার লিমিটটা বসাই, তাহলে m 18 ইন্টু 4 টু দি পাওয়ার 4/4 মাইনাস 72 4 টু দি পাওয়ার 3/3 প্লাস 82 4 টু দি পাওয়ার 2/2 মাইনাস 24 ইন্টু 4, তারপর সবগুলোতে টি এর মান লিমিট বসবে 0, তাহলে এটা মাইনাস দিয়ে একটা 0 বসালেই হয়ে যাচ্ছে, কারণ সবগুলোতেই 0 বসবে। এবং এইটা m এর মান ছিল 3 কেজি, 3 বসাই দাও এখানে, এবং এইটা হিসাব করলে যেটা হবে সেটা হলো 528। এটা হিসাব করলে, তাহলে এটা হিসাব করলে যেটা হয় সেটা হচ্ছে 528 জুল। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো, একটু জটিল ছিল, তো ভালো করে মনোযোগ দিয়ে সলভটা করে নাও, তাহলে আশা করি ভবিষ্যতে এরকম অঙ্ক আসলে প্রবলেম হবে না। ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা করব বুয়েটের 12-13 সেশনের অ্যাডমিশনে আসা একটা অঙ্ক। তো অঙ্কটা দেখো,
একটি ইঞ্জিন 200 মিটার গভীর কূপ থেকে প্রতি মিনিটে 500 কেজি পানি উত্তোলন করে। 200 মিটার গভীর কূপ থেকে, তাহলে এইচ এর মান 200 মিটার এবং প্রতি মিনিটে তার মানে 60 সেকেন্ডে পানি তুলছে 500 কেজি। যদি 20% ক্ষমতার অপচয় হয়, 20% ক্ষমতা অপচয় হয়, অর্থাৎ কর্মদক্ষতা হবে 80%, কারণ 100% থেকে 20% অপচয় হয়ে গেলে 80% থাকে। ইঞ্জিনটির প্রকৃত ক্ষমতা হচ্ছে মোট ক্ষমতা। প্রকৃত ক্ষমতা বলতে আমরা বোঝাবো মোট ক্ষমতা, এটা হচ্ছে পি বের করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে ইটা ইকুয়াল পি প্রাইম বাই পি ইন্টু 100%। তো পি প্রাইমটা কি আমরা বলছিলাম? পি প্রাইম বলছিলাম কার্যকর ক্ষমতা। তাহলে পি প্রাইম হচ্ছে কার্যকর ক্ষমতা, আর কার্যকর ক্ষমতাটা হচ্ছে যেটুকু ক্ষমতা শুধু ব্যবহার হয়, তার মানে এখানে mgh/t হবে। এবার দেখো তাহলে ইটা সমান কি দাঁড়াচ্ছে? ইটা সমান পি প্রাইম বাই পি ইন্টু 100%। তাহলে পি প্রাইমের মান mgh/t, সাথে এখানে পি ইন্টু 100%। আমাদের বের করতে হবে পি, তাহলে পি সমান কী হবে? mgh/eta/t, mgh/eta/t ইন্টু 100%। তাহলে দেখো এম এর মান হচ্ছে 500 কেজি, জি এর মান 9.8, এইচ এর মান হলো 200 মিটার, ইটার মান 80, টাইমের মান 60 সেকেন্ড ইন্টু 100 কত হবে? 500 ইন্টু 9.8 ইন্টু 200 ইন্টু 100 ভাগ 80 ইন্টু 60, 20416.67 ওয়াট। যদি এটাকে কিলোওয়াট করে দেই, যেহেতু অনেক বেশি হয়ে গেছে, কিলোওয়াটে করলে হবে 20.416 কিলোওয়াট। তো আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো, ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, এইবার আমরা করব বুয়েটের 11-12 সেশনে আসা একটা প্রশ্নটা কি বলছে দেখো। একটি রাইফেলের গুলি প্রতিটি 5 সেন্টিমিটার পুরুত্বের 2টি কাঠের তক্তাকে ভেদ করতে পারে। তার মানে একটা গুলি 5 সেন্টিমিটার পুরুত্বের 2টা তক্তা ভেদ করতে পারে। আবার পৃথকভাবে মানে আলাদাভাবে যদি বুলেট কোনো একটা দেয়ালের মধ্যে প্রবেশ করে তাহলে সে 20 সেন্টিমিটার ভেদ করতে পারে। এখন আমাদের বের করতে হবে যে গুলিটি দেয়ালে কতটুকু ভেদ করতে পারবে যদি উল্লেখিত তক্তার একটি দেয়ালের সামনে সংযুক্ত করা থাকে। তার মানে মনে করো এটা দেওয়াল আর এইটা হচ্ছে আমার তক্তা, তো এরকম 2টা তক্তা আছে, তো আমার বুলেট এরকম 2টা তক্তা ভেদ করতে পারে। কিন্তু যদি দেয়ালে প্রবেশ করে তাহলে দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার ভেদ করতে পারে। এখন এই দেয়ালের সামনে একটা তক্তা রেখে যদি আমি গুলিটা করি তাহলে ওই বুলেট দেয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে। এখন দেখো এই অঙ্কটা 2টা কনসেপ্ট দিয়ে করা যায়, একটা হচ্ছে গতিবিদ্যার কনসেপ্ট আর একটা হচ্ছে কাজশক্তি ক্ষমতার কনসেপ্ট। এখন কথা হচ্ছে 2টা কনসেপ্টের মধ্যে এই কনসেপ্টটা একটু সহজ, ঠিক আছে? তো আমরা আগে এটা দেখি এই কাজশক্তি ক্ষমতার কনসেপ্ট দিয়ে অঙ্কটা কীভাবে হবে, তারপর না হয় গতিবিদ্যাটা দেখায় দিচ্ছি। দেখো মনে করি বুলেটের গতিশক্তি, ই কে। তাহলে মনে করি বুলেটের গতিশক্তি কত? ই কে। এখন বলো তো একটি তক্তা ভেদ করার পর বুলেটের গতিশক্তি কত হবে? বুলেটের গতিশক্তি হবে EK/2। ওকে, গতিশক্তি অর্ধেক কমে গেল।
তাহলে একটা তক্তা ভেদ করার পর বুলেটের গতিশক্তি থাকে EK/2। এখন দেখো টোটাল ইকে নিয়ে, এই টোটাল ইকে গতিশক্তি নিয়ে আমরা বুলেট দেয়ালের মধ্যে কিন্তু 20 সেন্টিমিটার ভেদ করতে পারি। তাহলে আমরা যদি এখন এটা ঐকিক নিয়মে করে দেই যে ইকে গতিশক্তি নিয়ে বুলেট দেয়ালে প্রবেশ করে 20 সেন্টিমিটার। তাহলে বলো তো একক গতিশক্তি নিয়ে বুলেট দেয়ালে প্রবেশ করবে কতটুকু? বেশি করবে না কম করবে? 20/ইকে হবে। তাহলে বলো একটা তক্তা ভেদ করার পরে তো আমাদের গতিশক্তি EK/2 থাকে, তাহলে এই EK/2 গতিশক্তি নিয়ে বুলেট দেয়ালে কতটুকু প্রবেশ করবে? 20/ইকে ইন্টু EK/2 10 সেন্টিমিটার। তার মানে ওই বুলেট দেয়ালের মধ্যে 10 সেন্টিমিটার প্রবেশ করতে পারবে যদি দেয়ালের সামনে একটা তক্তা দেওয়া থাকে। তার মানে এইটা দেওয়ালের সামনে একটা তক্তা ছিল, বুলেটটা যখন এখানে প্রবেশ করলো এই জায়গায় কিন্তু বুলেটের গতিশক্তি ইকে, কিন্তু এখানে যখন আসলো বুলেটের গতিশক্তি হয়ে গেল EK/2। কারণ বুলেট যেহেতু দুইটা তক্তা ভেদ করতে পারতো, একটা তক্তা ভেদ করলে গতিশক্তি অর্ধেক হয়ে যায়। তাহলে এই EK/2 নিয়ে দেয়ালের মধ্যে কতটুকু প্রবেশ করবে? 10 সেন্টিমিটার প্রবেশ করবে। আর এইটা আমরা কেন লিখলাম ইকে গতিশক্তি নিয়ে বুলেট দেয়ালে প্রবেশ করে? কারণ আমরা জানি যে একটা বুলেট পৃথকভাবে দেয়ালের মধ্যে 20 সেন্টিমিটার প্রবেশ করতে পারে, অর্থাৎ যেহেতু বুলেটের মোট গতিশক্তি ইকে, তাহলে ইকে গতিশক্তি নিয়ে বুলেট দেয়ালের মধ্যে প্রবেশ করবে 20 সেন্টিমিটার। এটা কিন্তু খুবই সহজ নিয়ম। তাহলে কাজ শক্তি ক্ষমতা দিয়ে আমাদের অ্যান্সারটা খুব দ্রুত বের হবে। কিন্তু গতিবিদ্যার সূত্র দিয়ে আমরা এখানে গতিশক্তির কোনো কনসেপ্ট আনবই না, শুধু গতির সমীকরণগুলো দিয়ে করব। যদি এটা করি অঙ্কটা এর চেয়ে একটু বড় হবে, তবে শিখে রাখলে তোমাদের জানা থাকলো এটা তোমাদের কাজে লাগবে। যেমন গতিবিদ্যার নিয়মটা হচ্ছে, দেখো মনে করো যে বুলেট বা গুলি 5 সেন্টিমিটার পুরুত্বের দুইটি তক্তা ভেদ করতে পারে, তাহলে তক্তার মধ্যে বুলেটের মন্দন কত হবে? তক্তায় বুলেটের মন্দন v² সমান v0² মাইনাস 2a(s1) a1। তাহলে দুটো তক্তা ভেদ করার পর এটা থেমে যায়, শূন্য। এটা v0², 2a1, আর s1 এর মান হচ্ছে দুইটা তক্তা মানে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার কত? 10 সেন্টিমিটার। তাহলে এটা হবে 10 সেন্টিমিটার। তাহলে a1 সমান কি দাঁড়াচ্ছে? v0²/20। এবার দেখো, এবার বুলেট যদি দেয়ালের মধ্যে প্রবেশ করে তাহলে দেয়ালে বুলেটের মন্দন কত হবে? দেয়ালে বুলেটের মন্দন হবে v² সমান v0² মাইনাস 2a2(s2). এটা 0, এটা আদিবেগ ধরে নিছি একটা, 2a2 ইন্টু 20। তাহলে a2 সমান কি দাঁড়াচ্ছে? v0²/40। তাহলে এটা হচ্ছে বুলেটের মধ্যে দেয়ালের মধ্যে মন্দন, তাই না? এবার দেখো দেয়ালের সামনে একটা তক্তা আছে, তাহলে একটা তক্তা মানে কত? 5 সেন্টিমিটার। এইটুকু এখান থেকে এইটুকু 5 সেন্টিমিটার। তাহলে দেয়ালের সামনে যখন বুলেট আছে, তাহলে এখন আমরা বলবো যে দেয়ালের সামনে একটা তক্তা আছে, এই তক্তা ভেদ করার পর যে বেগটা থাকবে ওই বেগ নিয়ে দেয়ালে ঢুকবে। তাহলে দেখো একটি তক্তা ভেদ করার পর বেগ কত হবে বলো? একটি তক্তা ভেদ করার পর বেগ হবে v² সমান v0² মাইনাস 2a1(s) বা আমি ধরলাম এটা হচ্ছে একটা তক্তার পুরুত্ব মানে s, কারণ একটা তক্তা এবার ভেদ করছে, তাহলে আমরা s প্রাইম দিলাম। তাহলে v² সমান আমরা বের করবো, তাহলে এটা হবে v0² মাইনাস 2a1 এর মান হচ্ছে v0²/20 আর s1 প্রাইমের মান হচ্ছে 5। তাহলে v² সমান দাঁড়াচ্ছে v0²
1 মাইনাস, দেখো 1 মাইনাস এখানে 10, তাহলে এটা হাফ, তাহলে ভি স্কোয়ারের মান দাঁড়াচ্ছে কত, ভি নট স্কোয়ার বাই 2। তাহলে এটা এইভাবেই থাক। এখন যদি আমাকে বের করতে, এখন আমরা বের করব কি, এখন দেখো একটা তক্তা ভেদ করার পর বেগ হলো এটা ভি, ভি যদি বের করি তাহলে এটা হবে ভি নট বাই √2। একটা তক্তা ভেদ করার পর বেগ হলো এটা, এই বেগটাই নিয়ে এখন দেয়ালের মধ্যে প্রবেশ করে কত দূর যাবে, তাহলে দেয়ালে যাবে, দেখো এটা কিন্তু শেষ বেগ, আর এটা এবার আদি বেগ -2, এবার দেয়ালে প্রবেশ করছে, এবার কত দূর যাবে, মনে করো এক্স পরিমাণ যাবে, এক্স বের করব। এবার কিন্তু শেষ বেগ 0, কিন্তু এবার আদি বেগের মান কিন্তু এই যে এটা আগের শেষ বেগটা ভি নট স্কোয়ার বাই, তবে ভি নট স্কোয়ার বাই 2 -2, এটুর মান কত ছিল, ভি নট স্কোয়ার বাই 40 ইন্টু এক্স, তাহলে ভি নট স্কোয়ার বাই 2 মাইনাস ইকুয়াল 20, এটা হবে ভি নট স্কোয়ার বাই 20 এক্স, তাহলে এক্সের মান হবে 10 সেন্টিমিটার। এই গতিবিদ্যার নিয়মে একটু কঠিন হয়ে গেল, আগের নিয়মটা তোমরা করতে পারো, তবে এটাও কিন্তু গতি দিয়ে মানে আমরা করলাম একটা সূত্র দিয়ে আর কি হলো, এটা আমার মনে হয় যে খারাপ না, শিখে থাকা ভালো। ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা করব বুয়েটের 10-11 সেশনে আসা একটা অঙ্ক। তো অঙ্কটা খুব সহজ আসলে, দেখো অঙ্কটা বলছে যে 1200 কেজি ভরের একটা গাড়ির ইঞ্জিনের ক্ষমতা 134.05 হর্স পাওয়ার। একটা গাড়ি তার ভর দেওয়া আছে 1200 কেজি এবং ইঞ্জিনের ক্ষমতা পি সমান দেওয়া আছে 134.05 হর্স পাওয়ার। হর্স পাওয়ার তো এসআই ইউনিট নয়, তাই না? এটাকে যদি তুমি এখন ওয়াট বানাইতে চাও তাহলে তোমাকে এর সাথে গুণ করতে হবে 746। তাহলে 746 গুণ করলে হচ্ছে 10001.3 ওয়াট। ডিলিট হয়ে গেল কে? তারপরে বলছে যে ইঞ্জিনের কর্মদক্ষতা 90%, তার মানে ইটা ইকুয়াল 90%, এবং গাড়িটিকে স্থির অবস্থা থেকে 30 মিটার পার সেকেন্ড বেগে আনতে, স্থির অবস্থা মানে ভি নটের মান 0 আর সেখান থেকে বেগ হয়েছে 30 মিটার পার, এটা আনতে কত সময় লাগবে টি বের করতে হবে। এখন দেখো আমরা সবাই জানি যে ইটার হচ্ছে পি প্রাইম ভাগ পি ইন্টু 100%। তো এখানে পি প্রাইমটা কি? পি প্রাইম হচ্ছে কার্যকর ক্ষমতা, কার্যকর ক্ষমতা। আর এই কার্যকর ক্ষমতা সমান এখানে কি হবে? কার্যকর ক্ষমতা হয় সবসময় W/T, আর এখানে W সমান কিন্তু mgh হবে না, সবসময় আমরা mgh দিয়ে আসি, কিন্তু এখানে একটা গাড়ির গতিশীল হওয়ার কথা বলছে, তার মানে এখানে W সমান হবে হাফ m ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার বাই টি। এখন যেহেতু আদিবেগ 0, ভি নটের মান 0, তাহলে এটা হবে এম ভি স্কোয়ার বাই 2t। ওকে, এখন দেখো আমরা এই পি প্রাইমের মান এখানে বসাবো, তাহলে ইটার মান হবে পি প্রাইম বাই পি ইন্টু 100%, তাহলে ইটা ইকুয়াল পি প্রাইমের মান এম ভি স্কোয়ার বাই 2t আর সাথে থাকলো পি ইন্টু 100%। এবার এখান থেকে আমাদের টি বের করতে হবে, তাহলে টি ইকুয়াল দাঁড়াচ্ছে কি এম ভি স্কোয়ার বাই 2p ইটা ইন্টু 100%। এবার দেখো এম এর মান 1200, ভি এর মান 30, 2 পি এর মান হচ্ছে 100,001.3 ইন্টু ইটার মান 90, এটা হচ্ছে সাথে 100। এটা হিসাব করো কত হবে, 1200 ইন্টু 30 উপর স্কোয়ার ইন্টু 100 বাই 2 ইন্টু 100,001.3 ইন্টু 90, 5.99 সেকেন্ড। তো 5.99 সেকেন্ডকে আসলে 6 সেকেন্ড লেখা যায়, তাহলে 6 সেকেন্ড সময় লাগবে এটাতে।
তো অঙ্কটা খুব ইজি ছিল, সাধারণ অঙ্ক। এই অঙ্ক তোমরা ক্লাস 9-10এও করছো, তো আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী, এইবার যে অঙ্কটা করব সেটা বুয়েটের 10-11 সেশনের অ্যাডমিশনে আসছিল। খুবই সহজ একটা অঙ্ক। এখানে বলছে যে একটি জলবিদ্যুৎ কেন্দ্রে বাঁধের উচ্চতা 10 মিটার, তার মানে এইচ এর মান 10 মিটার। 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য 1 মেগাওয়াট, দেখো মেগাওয়াট কিসের একক? ক্ষমতার একক। তার মানে ক্ষমতা P সমান 1 মেগাওয়াট। 1 মেগাওয়াট মানে 10⁶ ওয়াট উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে, তাহলে টাইম কত? টাইম হচ্ছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে টারবাইনটির ব্লেডগুলোর উপর কত কিলোগ্রাম পানি পড়তে হবে? তাহলে M ইকুয়াল হোয়াট? এত সোজা অঙ্ক বুয়েটে আসে, তাই না? তাহলে mgh/t, তাহলে M ইকুয়াল হবে PT/gh। তাহলে P এর মান 10⁶, টাইমের মান 1 সেকেন্ড, আর G এর মান 9.8 ইন্টু H এর মান হচ্ছে 10। এটা হিসাব করো। exponential 6/9.8 into 10, 10204.08 কেজি। 10,204.08 কেজি পানি প্রতি সেকেন্ডে টারবাইনের ব্লেডের উপর এসে পড়লে প্রতি সেকেন্ডে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। আশা করি সবাই বুঝতে পারছো। তো এইবার আমরা বুয়েটের যে অঙ্কটা সলভ করব সেটা হচ্ছে বুয়েটের 9-10 অ্যাডমিশনে আসা। অঙ্কটাই বলছে যে 30 কেজি ভরের একটা বস্তু 21.8 মিটার উচ্চতা থেকে ভূমিতে পতিত হয়ে কাদার মধ্যে প্রবেশ করলো। কাদার প্রতিরোধ বল 1030 কিলোগ্রাম ওজন। তাহলে বস্তুটি কাদার মধ্যে কত দূর প্রবিষ্ট হবে? খুবই সহজ অঙ্ক। দেখো, এটা একটা বস্তুটা এটা হচ্ছে ভূমি। তাহলে এখান থেকে ভূমির উচ্চতা হলো 21.8 মিটার। এই বস্তুটা এখান থেকে এসে যখন এখানে পড়ার পরে বস্তুটা ধরে নিলাম কাদার মধ্যে এইটুকু ঢুকে গেছে। এইটুকু কাদার মধ্যে কতটুকু ঢুকে গেছে? x পরিমাণ ঢুকে গেছে। তাহলে আমাদের এখানে কি করব আমরা? দেখো, বস্তুটা এখান থেকে এই পর্যন্ত আসতে কৃত কাজ mgh, আর এইখান থেকে এখানে x পরিমাণ ঢুকে যেতে কৃত কাজ হচ্ছে mgx, আর এই দুইটার সমষ্টি হচ্ছে মোট কৃত কাজ w। তাহলে w ইকুয়াল mgh প্লাস mgx, আর w সমান হবে fx। এটা হচ্ছে মোট কৃত কাজ। mg কমন নিলে হবে h প্লাস x। এফটা কি? দেখো, এফটা হচ্ছে ফোর্স, আর এই ফোর্স হচ্ছে 1030 কিলোগ্রাম ওজন। কিলোগ্রাম ওজন মানে কি? মানে হচ্ছে কেজি ওয়েট। আর কেজি ওয়েট তো বলের একক না, তাই না? বলের একক, কিন্তু বলের এসে একক না। কেজি ওয়েটকে নিউটন বানাতে গেলে আমাদেরকে এখানে যেটা বোঝাচ্ছে যে 1030 কিলোগ্রামের সমতুল্য ওজন, এটাই হচ্ছে আমাদের প্রতিরোধ বল। তার মানে এফ সমান হবে 1030 না, কিন্তু এর সাথে 9.8 গুণ হবে, কারণ ওজন আছে, জি গুণ করতে হবে। তাহলে এফ এর মান হচ্ছে 1030 ইন্টু 9.8, বা আমরা যদি এটা 9.8 না বসাই, জি বসাই দেই, ইন্টু এক্স ইকুয়াল mg h প্লাস এক্স। দেখো, জি এর মান বসানোর দরকার নেই, এই জন্য আমি বসাইনি, দুই দিক থেকে জিটা কেটে দিলাম। তাহলে 1030x ইকুয়াল এম এর মান হচ্ছে 30h প্লাস 30x। তাহলে দেখো, 1030x মাইনাস 30x ইকুয়াল 30h। এখান থেকে যদি আমি 30 বাদ দিই, এটা হবে 1000x ইকুয়াল 30 ইন্টু এইচ এর মান হচ্ছে 21.8। তাহলে এক্স সমান কী হবে বলো? 30 ইন্টু 21.8 বাই 1000। এবং এটা যদি এবার হিসাব করি, 30 ইন্টু 21.8 বাই 1000, 0.654 মিটার। মিটারটা যদি সেন্টিমিটারে করি, যেহেতু এটা কম, সেন্টিমিটারে করে দিলে তোমার হবে 65.4 সেন্টিমিটার। আশা করি সবাই এটা বুঝতে পারছো।
প্রিয় শিক্ষার্থী, এইবারকার অঙ্কটা 2007-08 সেশনের অ্যাডমিশনে আসছিল। অঙ্কটা দেখো, 2 মিলিমিটার ব্যাসার্ধের একটি বৃষ্টির ফোঁটা, তার মানে ব্যাসার্ধ আর হচ্ছে 2 মিলিমিটার। এটাকে যদি মিটার করি তাহলে হবে 2 × 10⁻³ মিটার। একটা বৃষ্টির ফোঁটা 250 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়ছে, তাহলে উচ্চতা কত? 250 মিটার। বৃষ্টির ফোঁটার ওপর অভিকর্ষীয় বল দ্বারা কতটা কাজ করবে? অভিকর্ষীয় বল মানে বুঝতে হবে mg। এই mg দ্বারা কতটা কাজ হবে আমাদের ডাব্লু বের করতে হবে। তাহলে ডাব্লু বের করব কৃত কাজ। তাহলে দেখো, আমরা অভিকর্ষীয় বল দ্বারা যে কৃত কাজ সেটা হচ্ছে অভিকর্ষীয় বল দ্বারা কাজ হচ্ছে ডাব্লু সমান mgh। কারণ এইটা যদি হয় বৃষ্টির ফোঁটা, এটা নিচের দিকে পড়ছে, ফোর্স হচ্ছে mg, আর যদি মাটিতে এসে পড়ে তাহলে এখান থেকে ভূমির উচ্চতা হচ্ছে h 250 মিটার। তাহলে সরণ হচ্ছে 250 আর ফোর্স হচ্ছে mg, এবং বল এবং সরণটা একই দিকে। তাহলে এবার দেখো আমরা কিন্তু বৃষ্টির ফোঁটার ভর লাগবে, কিন্তু বৃষ্টির ফোঁটার ভর কি অঙ্কে দেওয়া আছে? দেওয়া নেই। তাহলে এটা আমরা বের করে নিব। বৃষ্টির ফোঁটার ভর m হবে ρ × v সাথে gh। আবার রো তো বৃষ্টির ফোঁটা কী দিয়ে তৈরি হয়? পানি দিয়ে তৈরি হয়, তাহলে এটা পানির ঘনত্ব। আর ভি হচ্ছে আয়তন। এখন আয়তন কিসের আয়তন? বৃষ্টির ফোঁটার আয়তন। কিন্তু বৃষ্টির ফোঁটা দেখতে দেখো গোলাকার, তাহলে গোলাকার জিনিসের আয়তন কি হয়? 4/3 πr³ সাথে gh। এবার মান বসায় দাও। পানির ঘনত্ব 1000 ইন্টু এটা 4/3, পায়ের মান 3.1416, আর এর মান হচ্ছে ব্যাসার্ধ এটা 2 × 10⁻³ তার উপরে কিউব ইন্টু 9.8 ইন্টু 250 মিটার। খুবই সাবধানে ক্যালকুলেটর হিসাব করতে হবে, কারণ হিসাব করতে ভুল হয়ে গেলে তোমার উত্তর মিলবে না। 1000 × 4 ইন্টু 3.1416 ইন্টু 2 exponential -3 ওপরে কিউব ইন্টু 9.8 ইন্টু 250 ভাগ 3, তাহলে 0.0821 জুল। আমরা একটু সায়েন্টিফিক পদ্ধতিতে লিখলে টিচার তোমাকে অনেক স্মার্ট ভাববে। তাহলে এটা আমরা কীভাবে লিখবো? দশমিকটা যদি 2 ঘর পরে দিয়ে দিই তাহলে 8.21 × 10⁻² জুল। আশা করি সবাই এটা খুব বুঝতে পারছো। খুবই সহজ একটা অঙ্ক ছিল এবং মজারও একটা অঙ্ক ছিল। এখানে তোমার ভরটা দেওয়া ছিল না, সেটা রবি থেকে বের করতে হলো। পানির ফোঁটার আকৃতি গোলাকার, সেই গোলকের আয়তনটা আমাদেরকে বসাতে হলো, এবং অভিকর্ষীয় বল দ্বারা কৃতকার্য mgh এটাও আমাদের জানতে হলো। তো আশা করি এটা খুব ভালো অঙ্ক ছিল, তোমরা সবাই বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী, এইবার যে অঙ্কটা করব সেই অঙ্কটা তোমাদের জন্মের আগে যে বুয়েটে অ্যাডমিশন হয়েছিল সেই অ্যাডমিশনে আসছিল 1999-2000 সালের সেশনে। তো আমার মনে হয় এটার অনেক পরে তোমাদের জন্ম হয়েছে, তো তোমাদের জন্মের আগের একটা অঙ্ক, তার মানে এটা। তা দেখো, অঙ্কটা খুব মজার জন্য করাচ্ছি। আমি আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে গত 10 বছরের অঙ্ক করাবো, কিন্তু 10 বছরেরটা করানোর পর 10 বছরের বাইরে গত 10 বছরেরও আগের যে অঙ্কগুলোর মধ্যে যেগুলো একটু কনসেপচুয়াল ভালো অঙ্ক মনে হচ্ছে সেই অঙ্কগুলো আমি তোমাদেরকে সলভ করাচ্ছি। তো দেখো, একটি ইঞ্জিন 10⁶ কেজি ভরের একটি ট্রেনকে ভূমির সাথে এত ডিগ্রি কোণে 36 কিলোমিটার/আওয়ার হারে টেনে নিচ্ছে। তার মানে ট্রেনটা যেদিকে যাচ্ছে, ট্রেনটা কিন্তু ভূমি বরাবর যাচ্ছে না, ট্রেনটা ভূমির সাথে 1.17 ডিগ্রি কোণ করে রাখা একটা তলের উপর দিয়ে যাচ্ছে। তার মানে এটা যদি হয় ভূমি, তাহলে এইটা মনে করো সেই তল। এই কোণের মানটা হচ্ছে থিটা, যেটা 1.17। এখন দেখো, এখানে যদি ট্রেনটা উঠে থাকে তাহলে ট্রেনের ওজন কত বলো তো? ট্রেনের ওজন হচ্ছে ডাব্লিউ, এবং অভিলম্ব প্রতিক্রিয়া ক্রিয়া করবে এই দিকে। এখন দেখো, এটাকে যদি পেছনের দিকে আমরা বর্ধিত করি তাহলে এই কোণ যদি থিটা হয় তাহলে এই কোণটাও কিন্তু থিটা, এবং তাহলে এই দিকে এই বরাবর ডাব্লুর যে উপাংশ সেটা হচ্ছে ডাব্লু কস থিটা, আর এই বরাবর যে উপাংশ সেটা হচ্ছে ডাব্লু সাইন থিটা। এখন ট্রেনটাকে যদি আমরা উপরের দিকে তোলার জন্য এই দিকে বল প্রয়োগ করি পি বল, বা সরি এটা যদি আমরা বলি এফ বলে আমরা উপরের দিকে টানছি এই দিকে, তাহলে ডাব্লু সাইন থিটা তার বিরুদ্ধে ক্রিয়া করছে।
এবং ঘর্ষণজনিত যে বাধা সেইটাও কিন্তু ক্রিয়া করবে এই এফ এর বিরুদ্ধে, এটা হচ্ছে ঘর্ষণ বল। তাহলে দেখো এফ হচ্ছে প্রযুক্ত বল আর ডাব্লু সাইন থিটা এবং এফকে এই দুইটা এফ এর বিরুদ্ধে ক্রিয়া করছে। আমরা জানি ঘর্ষণ বল ক্রিয়া করে সবসময় গতির বিরুদ্ধে। তাহলে এখানে একটা জিনিস দেখো যে ট্রেনের ওপর প্রযুক্ত বল এফ আর এই দুইটা হচ্ছে প্রযুক্ত বলের বিরুদ্ধে ক্রিয়াশীল বল। তাহলে এখানে কার্যকর বল সমান কী হবে বলো তো? কার্যকর বল কিন্তু হবে এফ, কার্যকর বল হবে ইকুয়াল প্রযুক্ত বল মাইনাস বাধা বল। এবং একটা জিনিস খেয়াল করো যে এই ট্রেনটাকে তুমি যদি এই তলের ওপর দিয়ে 36 কিলোমিটার পার হারে টেনে নিয়ে যাও, তার মানে সমবেগে যদি ওপরের দিকে তুলতে থাকো, দেখো বেগের মানে একটাই, এত হারে টেনে নিচ্ছি মানে এইদিকে ট্রেনটা 36 কিলোমিটার পার আওয়ার বেগে উঠছে, তার মানে ট্রেনটা সমবেগে উঠছে, আর সমবেগে উঠছে মানে কার্যকর বল 0। তাহলে প্রযুক্ত বল মাইনাস বাধা বল। তাহলে আমরা কি বলতে পারি দেখো, প্রযুক্ত বল ইকুয়াল বাধা বল। তাহলে প্রযুক্ত বল হচ্ছে এফ আর এর বিপরীতে বাধা বল হচ্ছে ডাব্লু সাইন থিটা প্লাস এফকে। এটা হচ্ছে আমার এফ এর মান। এটা 1 নম্বর সমীকরণ দাও। এবার দেখো এফকেটা কি? ঘর্ষণ বল। ঘর্ষণ বলের বাধার মান দেওয়া আছে প্রতি 10⁴ কেজিতে 10 নিউটন। তাহলে দেখো 10⁴ কেজিতে যদি ঘর্ষণ বল হয় 10 নিউটন, তাহলে 1 কেজিতে কত হবে? 1 কেজিতে হবে 10/10⁴। তাহলে ট্রেনের ভর কত? 10⁶। 10⁶ কেজিতে হবে 10 × 10⁶/10⁴। তাহলে এটা হবে 10⁻³ নিউটন। এটা হচ্ছে আমার ঘর্ষণ বল এফকের মান। তাহলে ঘর্ষণ বল এফকে আমি পেলাম 10⁻³ নিউটন। এবার দেখো বের করতে বলছে ইঞ্জিনের ক্ষমতা। তাহলে ইঞ্জিনের ক্ষমতা পি সমান কিন্তু এফ × ভি, আর এফের মান কত? এটা ডাব্লু সাইন থিটা প্লাস এফকে × ভি। এবার দেখো ডাব্লু মানে কি? এমজি। এমজি মানে হচ্ছে 10⁶ × 9.8 × সাইন থিটার মান 1.17 প্লাস 10⁻³ ইন্টু ভি এর মান হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার, যেটাকে আমরা বলতে পারি 10 মিটার পার সেকেন্ড। তো এইটা হিসাব করলে কি হবে? এক্সপোনেনশিয়াল 6 × 9.8 ইন্টু সাইন 1.17 প্লাস এক্সপোনেনশিয়াল 3 × 10। তো এটা দাঁড়াচ্ছে 2011,055 ওয়াট। একে যদি আমরা এক্সপোনেনশিয়াল 6 দ্বারা ভাগ করি তাহলে হবে 2.01 মেগাওয়াট। এটা হচ্ছে ট্রেনের ইঞ্জিনের ক্ষমতা। তো এই ছিল আমাদের কাজশক্তি ক্ষমতার বুয়েটের অঙ্কগুলো। তো আশা করি তোমরা অঙ্কগুলো সবাই বুঝতে পারছো। কোথাও বুঝতে না পারলে আমার সাথে যোগাযোগ করবা, এবং এরপরে এইভাবে প্রত্যেকটা ভিডিওই তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের বুয়েটে আসা প্রশ্নগুলোই তোমরা সলভ আমার চ্যানেলে পেয়ে যাবা। আর এগুলো পেতে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবা, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশনগুলো পেয়ে যাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। ধন্যবাদ।